ব্রিগেডিয়ার আফতাব সরকারের কিছু গুরুত্বপূর্ণ দলিল তিনি ইন্ডিয়া এবং মায়ানমারের যে জান্তা সরকার তার সাথে শেয়ার করেছেন এবং এটার প্রমাণ সরকারের কাছে আছে। অনেকে মনে করছেন হয়তো মিয়ানমারের পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিশেষ কূটনীতি। আমি নাইখনছড়ি যে রামু যে সেনানিবাস আছে তার থেকে নাইখনছড়ি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সেনাবাহিনীর ভেতর ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট অবশেষে গ্রেপ্তার হলেন সেই রয়ের এজেন্ট। গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। বারে শুধু অরিজিনাল ওকে। মিয়ানমার ইয়াঙ্গুনে বাংলাদেশের দূতাবাসের প্রতিরক্ষা শাখার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে। ইতিমধ্যে তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মিয়ানমারের ইয়াঙ্গুন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আফতাব হোসেন জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তর পূর্বক প্রতিস্থাপন ব্যতিরেকে দেশে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হলো। আরও উল্লেখ করা হয়েছে, কর্মকর্তার দেশে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় অর্থ 2024-2025 অর্থ বছরের বাজেটের প্রতিষ্ঠান কোড 119, প্রতিরক্ষা মন্ত্রণালয় 119-09 আন্তঃবাহিনী পরিচালনা এবং বিশাল একটা সংখ্যা প্রতিরক্ষা অ্যাটাচের খাত থেকে সংকলন করা হবে। মিয়ানমারের চলমান রাজনৈতিক অস্থিরতা, সেনা জান্তা শাসনের কারণে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সংবেদনশীল পর্যায়ে রয়েছে। বিশেষ করে রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকাগুলোতে সংঘর্ষের কারণে বাংলাদেশের সবসময় সতর্ক অবস্থানে থাকে। এর মধ্যে সীমান্ত বরাবর মর্টার শেল পড়ার, গোলাগুলি এবং নাগরিক হতাহতের ঘটনা দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি করেছে। এমন প্রেক্ষাপটে ইয়াঙ্গুনে দূতাবাসে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আকস্মিক প্রতিস্থাপক ছাড়াই প্রত্যাহার কূটনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন হয়তো মিয়ানমারের পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিশেষ কূটনীতিক বা সামরিককরণ করা হয়েছে, যা সরকার এখনই প্রকাশ করতে চাচ্ছে না। আবার কেউ এটিকে দূতাবাসের অভ্যন্তরীণ পুনর্গঠনের অংশ হিসেবে দেখছেন। আচ্ছা, এখন তথ্যটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে, বাংলাদেশে এখন আমরা জানি সবাই যে সামনে একটা করিডোরের কোশ্চেন আছে, প্লাস হচ্ছে আমরা জেনেছি যে এখন বর্তমান পরিস্থিতিটা খুবই ভোলাটাইল। এই মুহূর্তে একটা জিনিস মনে রাখতে হবে যে তার যে প্রতিস্থাপক ব্যতিরেকে তাকে ডাকা হয়েছে, এটা করেছে হচ্ছে ফরেন মিনিস্ট্রি। এখন একটা জিনিস দেখেন, অ্যাট দ্য সেম টাইম আরেকটা নিউজ আপনাকে দেই, সেটা হচ্ছে ব্রিগেডিয়ার আফতাব ইজ প্রমোটেড টু মেজর জেনারেল। এখন এক পার্টি বলার চেষ্টা করতেছে যে সে অ্যাকচুয়ালি সে এখানে আসছে তার যেহেতু প্রমোশন হয়েছে এই জন্য, বাট ইটস নট এ নর্মাল পোস্টিং, ইটস নট এ নর্মাল থিং। আমি যেটা জেনেছি এবং কয়েকটা জায়গা থেকে কনফার্ম করেছি, সেটা হচ্ছে ব্রিগেডিয়ার আফতাব বেসিক্যালি আওয়ামী লেসপেন্সার এবং একজন অ্যাভারেজ অফিসার হিসাবে তার অ্যাকচুয়ালি ব্রিগেডিয়ার পর্যন্ত হওয়ারই কথা না, হয়েছে। তাকে ইম্পর্টেন্ট একটা জায়গাতে দিয়েছে। কি কারণে দিয়েছে? কারণ হি হ্যাজ এ কানেকশন উইথ ইন্ডিয়া। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সরকারের কিছু গুরুত্বপূর্ণ দলিল তিনি ইন্ডিয়া এবং মায়ানমারের যে জান্তা সরকার তার সাথে শেয়ার করেছেন এবং এটার প্রমাণ সরকারের কাছে আছে। এখানে আমি একটা জিনিসই বুঝি, বাংলাদেশ আর্মিকে যারা ইন্ডিয়ান কানেকশন আছে এবং যারা এতদিন কাজ করে আগে চলতেছে এবং এখনো চলতেছে, তাদের ভিতরে একটা নর্মাল জিনিস সেটা হচ্ছে শত্রু দেশ, আমরা যদি ভারতকে শত্রু দেশ নাও বলি, কোন একটা নেইবারের সাথে সরকারি চ্যানেলের বাইরে যদি কারোর সম্পর্ক থাকে, এটা হচ্ছে দেশদ্রোহিতা, ট্রিজন, দেশদ্রোহিতা। ব্রিগেডিয়ার আফতাব এই যে কাজটা করেছে সেটা হচ্ছে দেশদ্রোহিতা। আমি মনে করি এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটাকে শুধু পাশ কাটিয়ে গেলে চলবে না। যেটা করতে হবে, তাকে বিচারের আওতায় আনতে হবে। জেনারেল ওয়াকার তাকে কিন্তু এটা বুঝতে হবে, আর্মি পুরা তাকে সাপোর্ট দিবে। কি জন্য? বলবে যে সে প্রমোটেড, তাকে প্রমোশন দেওয়ার জন্য আসছে, অর্থাৎ প্রমোশনটা লাগাই দিবে। দেখা যাবে যে অ্যাভয়েড করে তাকে র্যাঙ্ক লাগাই দিছে, এরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে। বাট আমি যেটা মনে করি যে
প্রমাণপত্র যা আছে উপস্থাপন করে তাকে আইনের আওতায় আনতে হবে, এবং যাতে সেনাবাহিনীর সামরিক অসামরিক যে কোনো সদস্যকে তারা যেন বুঝতে পারে যে সরকারি চ্যানেলের বাইরে কাউকে তথ্য সাপ্লাই দেওয়া একটা দেশদ্রোহিতার কাজ। ব্রিগেডিয়ার জেনারেল আফতাব একজন দেশদ্রোহী, তাকে দেশদ্রোহী হিসেবে বিচার করতে হবে। এবং আমরা যদি এটা করতে না পারি তাহলে তাহলে কি হবে? তাহলে আমাদের মধ্যে সেনাবাহিনীর মধ্যে সচেতনতা হবে না। যারা এটা যদি পানিশমেন্ট হয় তাহলে তারা বুঝে ফেলবে যাদের সাথে অলরেডি কানেকশন আছে তারা আর কানেকশন রাখতে চাইবে না। বাট দিস ইজ ইম্পর্টেন্ট। একটা জিনিস দেখেন যে নর্মাল যদি এটা স্বাভাবিক পোস্টিংয়ে হতো তাহলে স্বাভাবিক পোস্টিংয়ে যেটা হয়, ওকে একজনের পোস্টিং হয়েছে, অতএব এখান থেকে আরেকজন অফিসার যাবে, যাওয়ার পর দায়িত্ব বুঝাই দিবে, দায়িত্ব বুঝাই দেওয়া একটা ওভারল্যাপিং টাইম থাকবে এবং তারপরে সেই অফিসার ফেরত আসবে। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে তাকে বলা হয়েছে যে প্রতিস্থাপক ব্যতীত ইমিডিয়েটলি আসার জন্য। সবচেয়ে মজার জিনিস হচ্ছে যখন ফরেন মিনিস্ট্রি থেকে বলা হলো তাকে ইমিডিয়েটলি আসার জন্য, সে কি বলেছে জানেন? সে বলেছে আমার কাছে এখন টিকিট কাটার টাকা নাই, যেটা হচ্ছে মোস্ট ফানিয়েস্ট অ্যান্সার। এই কারণেই আপনারা কি কখনো এর আগে অতীতের কোনো ইয়াতে পোস্টিং ইয়াটিয়ারকে সেনা আইনের কোন ধারানে টাকা খরচ হবে এই ধরনের কোনো কিছু দেখেছেন? আমার চোখে পড়েনি। এই যে টাকা এই খাত থেকে খরচ হবে, খরচ হবে, এটা ইচ্ছা করে সাংবাদিককে দিয়েছে শুধু এইটুকু বোঝার জন্য যে তার টাকা পয়সার কোনো সমস্যা নাই ফেরত আসার জন্য। হি মে বি ডিলেড, সে এখানে বাংলাদেশে ফেরত আসতে সে যেহেতু জানে তার বিরুদ্ধে প্রমাণ আছে, সে দেরি করতে পারে বা অন্য কোথাও চলে যেতে পারে। এই কারণেই এই যে ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট, যেটা ওকে তিনি আসলে তাকে যে ফাইন্যান্সিয়ালি ভাবে যেভাবে সাপোর্ট দেওয়া হবে, হ্যাঁ এইটা। বাট উনি বলতে পারেন না ওনার কাছে টিকিটের টাকা নাই, বিকজ হি নোজ দ্যাট হি ইজ কট। সো আমি সাধুবাদ জানাবো যারা এই জিনিসটা, নিশ্চয়ই এটা দেশে বা বিদেশে যে কোনো গোয়েন্দা সংস্থারই হাত থাকতে পারে, যাদের ইন্টারেস্টেড গ্রুপ, তারা ইনফরমেশনটা এবং প্রমাণ সহ সরকারের কাছে আছে দেখেই তাকে ইমিডিয়েটলি ডাকা হয়েছে। আমি আশা করব এই ব্রিগেডিয়ার আফতাব ইউনিট এবং ডাইরেক্টর মিলিটারি অপারেশনস এবং মিলিটারি ইন্টেলিজেন্সের সাপোর্টে হচ্ছে। একটু টেন্স ছিল। আমি বলেছিলাম যে ঢাকা ক্যান্টনমেন্টে যে এনটিএম হয়েছিল এটা রদ করা হয়েছে। জেনারেল ওয়াকার এর প্রেজেন্ট সিচুয়েশন কি আমি জাস্ট কিছুক্ষণ আগেই জানলাম যে এটা আপনি বলতে পারেন যে জেনারেল ওয়াকার এখন সিম্পলি রাষ্ট্রদ্রোহিতার কাজ করতেছে। তার যে মিলিটারি অ্যাপারেটাস আছে, তার যে বিশ্বস্ত যারা আছে, এর মধ্যে এই কাজের সাথে জড়িত আমি যে একটু গ্যাদার করতে পেরেছি এটা হচ্ছে ডাইরেক্টর যে মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ, ডাইরেক্টর মিলিটারি অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল হাকিমুজ্জামান এবং কমান্ডেন্ট এএসইউ ব্রিগেডিয়ার জেনারেল শামস। তারা যেটা করতেছে এখন, যেটা করে ইয়ার ক্যাম্পেইন, মানে অনলাইনে ক্যাম্পেইন জাস্ট ওয়াকারের বৃদ্ধির জন্য, মানে কি বলে ভাবমূর্তি। এই যে আমি আপনাকে একটা দেখাই, এর মধ্যে একটা হচ্ছে এটা অবশ্য ইয়াতে দেখাচ্ছে, আমি পরবর্তীতে আমার ফেসবুকে এবং ইয়াতে আমি দিয়ে দিব। এই জিনিসটা যদি উল্টা দেখাচ্ছে এখন যেহেতু লাইভে, আমি পরবর্তীতে এই দুইটা দিয়ে দিব। আমি শুধু বলি যে প্রথমে ওখানে লেখা যে ফটো কার্ড বানিয়ে ছাড়তেছে ওয়াকার পরীক্ষা। ওয়াকার কেন বাধা? দেশের স্বার্থবিরোধী করিডোর প্রদানের ক্ষেত্রে সুচিন্তিত মতামত দেওয়ার কারণে, দেশের অভ্যন্তরে ভারতীয় নারীদের পুশিনের ক্ষেত্রে যৌক্তিক প্রতিবাদ করার কারণে, যেন সরকার এই পুশিনটাকে মেনে নিয়েছে, পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ এর সাথে উচ্চ মহলে আলোচনার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার কারণে। এখানে ইউপিডিএফ এর সাথে উচ্চ মহলে যদি কথাবার্তা বলে সমস্যা কোথায়? এখানে তো কোনো সমস্যা নাই। এই সমস্যাটা কি জিওসি 90 দিয়ে জিওসি 24 ডিএফ দিয়েছে? আই ডোন্ট থিঙ্ক সো। দেশের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর বিদেশির হাতে তুলে দেওয়ার যৌক্তিকতা জানতে চাওয়ার কারণে, এই জন্য নাকি সরকার তার পদক্ষেপ। দেশ বিরোধী কমান্ডে সায় না দেওয়ার জন্য, দেশ বিরোধী কাণ্ডে নাকি সে সায় দিচ্ছে না। আর এদিকে উনি গুম খুনের সাথে জড়িত সমস্ত জেনারেলকে
কি বলে হারবার করেছে, এখন পর্যন্ত দিয়েছে, 5টাকে পালিয়ে যেতে সাহায্য করেছে, তারপর থেকেই দেশবিরোধী কর্মকাণ্ডে সায় না দেওয়ার জন্য এটাই নাকি ওয়াকার কেন বাধা, মানে ইটস এ জোক। সে চেয়েছে একটা নতুন আওয়ামী লীগ করার জন্য, যাদের সুশীল আওয়ামী লীগ করার জন্য যাদের মধ্যে কালিমা নাই, বুকে পাথর চাপা দিয়ে প্রফেসর ইউনূসকে সে মেনে নিয়েছে। রিসেন্ট হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আগে বাধা দিয়েছে, আর সে হচ্ছে সবার উপরে দেশবিরোধী কর্মকাণ্ডে সায় না দেওয়ার জন্য। আরেকটা হচ্ছে বৈষম্যহীন নয়া বন্দোবস্ত, কতগুলো সাংবাদিকের পেপার কাটিং যেগুলা সরকারের এগেস্টে যায়। প্রধান উপদেষ্টার বাসভবনে 35 প্রত্যাশীদের অবস্থান টিয়ারশেল নিক্ষেপ, মানে টিয়ারশেল মানে 35 প্রত্যাশীদের উপরে টিয়ার নিক্ষেপ করা ঠিক হয় নাই। যমুনা যাওয়ার চেষ্টা, শিক্ষক বিরুদ্ধে পুলিশের জওয়ান কামাল লাঠিপেটা, নিচে লেখা হচ্ছে টিয়ারশেল জওয়ান কামাল লাঠিপেটা ভার্সেস ঠান্ডা পানি। মানে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে হচ্ছে যদি জেনারেল ওয়াকার থাকেন। ইটস এ জোক। আমি শুধু আপনাদেরকে এইটুকুই সতর্ক করতেছি যে ওয়াকারের পক্ষে যে সমস্ত ফটোকার্ড বানাচ্ছে, এটা বানাচ্ছে হচ্ছে ফ্যাসিস্টের দোসর গোয়েন্দা সংস্থাগুলা, মেইনলি এখানে মিলিটারি গোয়েন্দা সংস্থাগুলা। ডিজিএফআই এবং এনএসআই অ্যাকচুয়ালি এখন একটু ব্যাকফুটিং আছে, আমি যেটুকু খবর পেলাম, এক্সকিউজ মি, তারা এখন একটু ব্যাকফুটিং আছে, যেহেতু তাদের এগেনস্টে অনেক গুম খুন থেকে শুরু করে সবগুলোতেই তাদের লোকজনকে ধরা হয়েছে এবং তারা সরাসরি আয়নাঘরটাকে ইয়া করার জন্য জড়িত। সো একটা ব্যাকফুটিং আছে, কিন্তু এএসইউ আর্মি সিকিউরিটি, যেটাতে আমি 3বার চাকরি করেছিলাম, আমার করিডোর নিয়ে অনেকে একটা ধোঁয়াশার মধ্যে আছে। করিডোরের বিষয়টা বুঝতে হলে আসলে কি হচ্ছে সেটা বুঝতে হবে। এই জন্যই আপনাকে আমি এই ছবিটা দিয়েছি তাড়াহুড়া করে, যেহেতু খুব দ্রুত, আপনার খুব শর্ট নোটিসে আপনি আমাকে বলেছেন লাইভে আসতে, তাড়াহুড়া করে এটা তৈরি করেছি। আপনি বাংলাদেশের জায়গাটা, সবাই অবস্থানটা বুঝতে পারছেন, বাংলাদেশটা কোথায়। এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ছবিতে আপনাদের ডান পাশে মায়ানমার, তার নিচে লাল দাগ দিয়ে আমি একটা পথ দেখিয়েছি যে মালাকা স্ট্রিট। এই মালাকা স্ট্রিটটা হচ্ছে মালয়েশিয়া, এবং এই যে মালয়েশিয়ার পাশ ঘিরে যে চায়নার থেকে মালাকা স্ট্রিট হয়ে চাইনিজ সমস্ত বাণিজ্য, সমস্ত সরবরাহ রাস্তার কিন্তু এইটা। এবং যুক্তরাষ্ট্র চাচ্ছে এই মায়ানমারের সিটুই, যেটা সিটুই নিয়ে আমি আগে আরো কয়েকটা লাইভ করেছি ভিডিও দেখিয়ে, আপনার নিশ্চয়ই মনে আছে, আপনার অনুষ্ঠানেও আমি দেখিয়েছিলাম। ওই এইখানে লাল দাগ দিয়ে আমি এই তীর চিহ্নের সামনেই আমি মায়ানমারের নিচের দিকে, আরাকান স্টেটের নিচের দিকে সিটুই বন্দর আছে। এই সিটুই বন্দরের সামরিক তাদের ঘাঁটি করে। আপনি কি এই তীরের কথা বলছেন? জি জি জি, যে আমার এখান থেকে, আপনার যেহেতু কন্ট্রোল আমার এখান থেকে মাউস দিয়ে দেখাতে পারছি না, বাট একটাই তো ওই যে তীরের মতো দেখানো হচ্ছে, তার সামনেই বে অফ বেঙ্গলের এই পাশে, এক্স্যাক্টলি বে অফ বেঙ্গলের ডান পাশে, এবং একটা ক্রস ছোট্ট চিহ্ন দেখছেন মায়ানমারের নিচের দিকে, ওটা হচ্ছে সিচুই বন্দর পোর্ট। তো যুক্তরাষ্ট্র স্বৈরাচারী শেখ হাসিনার সময়ও কিন্তু এই প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে আরাকান আর্মিকে সাহায্য করতে, কারণ তারা চাচ্ছিল আরাকান আর্মিকে সাহায্য করে এই এলাকাটাকে দখলে নিয়ে তারা সিটি বন্দরটাকে যুক্তরাষ্ট্রের সামরিক বন্দর সামরিক বন্দর বানিয়ে এই চাইনিজ একটা গুরুত্বপূর্ণ শ্বাসনালী, তাদের জীবন নালী, এই মালাকা স্ট্রিটটাকে বন্ধ করে দিতে। এই মালাকা স্ট্রিটটা বন্ধ করে দিলে চাইনিজের ব্যবসা বাণিজ্যের কিন্তু 12টা বেজে যাবে। সেই জন্য তারা করছে কি, এই যুক্তরাষ্ট্র চাচ্ছে বাংলাদেশকে ধ্বংস করে, বাংলাদেশকে অপব্যবহার করে যুক্তরাষ্ট্রের সুবিধা আদায় করার জন্য। আপনি ম্যাপটা একটু আবার দেন, আমি আরেকটা জিনিস দেখাবো আমি। এবং আপনি ভারতের বাম পাশে পাকিস্তানের গুরুদুয়ার পোর্টে দেখে, যে গুরুদুয়ার পোর্টটা আমি সর্বভাবে ছবিতে ক্রস চিহ্ন দিয়ে আমি গুরুদুয়ার পোর্ট দেখিয়েছি। এই যে একটা করার মানে লোকেশন, এক্স্যাক্টলি সবচেয়ে বাম পাশে উপরের দিকে যেটা দেখিয়েছি, এটা হচ্ছে পাকিস্তানের গুরুদুয়ার পোর্ট। এই গুরুদুয়ার পোর্টটা কিন্তু পাকিস্তান যেই বুদ্ধিমান কাজটা করেছে, পাকিস্তান চীনের সাথে $65 বিলিয়ন খরচ করে একটা সড়ক যোগাযোগ ব্যবস্থা ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। সুতরাং মালাকা স্ট্রিট যদি যুক্তরাষ্ট্র বন্ধ করে দেয়, পাকিস্তানের কিন্তু কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে বাংলাদেশের, ক্ষতি হবে অন্যান্য দেশের। এই জায়গায় অন্যান্য দেশ ক্ষতিগ্রস্ত হবে। এখন আপনি ম্যাপ সরিয়ে নিতে পারেন। আশা করি বাংলাদেশের জনগণকে আমি সহজ ভাষায় মূল সমস্যাটা বুঝাতে পেরেছি। ম্যাপ দেখিয়ে, এইভাবে ম্যাপ দেখিয়ে ব্যাখ্যা করেছি
যে কালাদান প্রজেক্ট, ভারত ইতিমধ্যে প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ করেছে কালাদান প্রজেক্টে। কলকাতা থেকে বে অফ বেঙ্গল হয়ে এই সিচুই বন্দর হয়ে, সিচুই বন্দরে তারা $500 মিলিয়ন ভারত ব্যয় করেছে এই মায়ানমারের সিচুই বন্দরে। এই সিচুই বন্দর হয়ে কালাদান নদী হয়ে মিজোরামে প্রবেশ করবে গাড়ি পথে। এটা হচ্ছে ভারতের পরিকল্পনা। এখন আমি বর্তমান পরিস্থিতিতে আসি, ডক্টর খলিল কি করছে। ডক্টর খলিল তো তার সারা জীবন কাটিয়েছে পশ্চিমা জগতে, এবং পশ্চিমা, আমার জানা মতে তার পশ্চিমা জগতের পাসপোর্টও আছে তার। কারণ এই ডক্টর খলিল যুক্তরাষ্ট্রের কথায় সে লাফিয়ে নিজের দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে, এবং হাসিনার মতোই কিছু সেনাবাহিনীকে ওনার পকেটে নিয়ে উনি সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র লাগিয়ে দিয়ে এই আর্ম ফোর্সেস ডিভিশনের পিএসও জেনারেল কামরুলকে সাথে টেনে উনি সেনাবাহিনীর বিরুদ্ধে লাগিয়ে দিয়ে উনি যুক্তরাষ্ট্রের কথায় লাফাচ্ছেন যে করিডোর, মানবিক করিডোর দেওয়ার জন্য। আপনি দ্বিতীয় ছবিটা দেখাতে পারেন মানবিক করিডোরের। জি, আপনি একটু রাউন্ড করে রেখেছেন একপাশে। আমি নাইখনছড়ি যে রামু যে সেনানিবাস আছে তার থেকে নাইখনছড়ি খুবই কাছে। সেখান থেকে এই যে একটা বেল্ট, এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন করিডোর, বিভিন্ন স্টোরেজ করে, মানে খাস বাংলায় যেটাকে বলে গোদাম করে, বিভিন্ন খাদ্য সাহায্যর গোদাম করে, তারপরে একটা পথে না কয়েকটা পথে আরাকান আর্মিকে সেটা সরবরাহ করার প্ল্যান তারা করেছে। আচ্ছা, এই যে আরাকান আর্মি একটা বিদ্রোহী দল মায়ানমারের। সো এখন আসে আসল কথায়, আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের একটা বিদ্রোহী দল। আরাকান যতদিন পর্যন্ত দম ছিল দখল করতে করতে গিয়েছে। আরাকানের কিন্তু আর সেই রসদ, পেটে খাবার নাই। আর আরাকান আর্মির কিন্তু আর 6 মাস টিকে থাকার তাদের রসদ, অস্ত্র শস্ত্র, আমেরিকা কিন্তু আমার আজকে থেকে 1-1.5 বছর আগে লাইভে বলেছে আমেরিকা আরাকান আর্মিকে সাহায্য করছে, এবং কি উদ্দেশ্যে করছে সেই কথাটা যা হচ্ছে এখন তার এত বছর আগে আমি বলে আসছি কি জন্য করছে আমেরিকা আরাকান আর্মিকে সাহায্য। যেই ব্যাখ্যাটা করলাম সেই জন্যই করছে। তো আরাকান আর্মি, আমাদের আর্মিতে একটা কথা আছে, আর্মি মার্চেস অন বেলি, মানে সেনাবাহিনী বা সৈনিক পেটের উপরে মার্চ করে, মানে পেটে খাবার যতক্ষণ থাকে ততক্ষণ একটা সৈনিক যুদ্ধ করতে পারে। পেটে খাবার না থাকলে একটা সৈনিক যুদ্ধ করতে পারে না, তখন তার মনোবল সব কিছু হারিয়ে যায়। তো আরাকান আর্মির কিন্তু আর 6 মাস টিকার মতো ক্ষমতা আছে। এরপরে এই মানবিক সাহায্য না থাকলে, সাহায্য না পেলে, তার সাথে সরাসরি মানবিক সাহায্যের সাথে এই চালের আটার বস্তার সাথে কিন্তু অস্ত্র গোলা বারুদও যাবে। বিষয়টা হচ্ছে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রশ্ন। কারণ এই যে আরাকানকে যদি এই করিডোরটা আমরা দিতে যাই, এখানে কিন্তু আরাকান একটা বিদ্রোহী দল, একটা স্বাধীন রাষ্ট্রের বিদ্রোহী দল। আজকে ডক্টর খলিল যে বিদেশে শুধু কলম খোঁচা দিয়েছেন, শুধু অর্থনীতি নিয়ে বুঝেছেন, জীবনে সশস্ত্র বাহিনী, যুদ্ধক্ষেত্র, এই ধরনের করিডোর সম্পর্কে যার জ্ঞান অভিজ্ঞতা শূন্য, জিরো, উনি বলছেন, মূর্খের মতো উনি বলছেন কে কি বললো তাতে আমাদের কিছু আসে যায় না। এটা উনি রেফার করেছেন মায়ানমারের জুন্তা সরকারের তাদের আপত্তির ব্যাপারে, যে বাংলাদেশ সরকার কেন আরাকান আর্মির সাথে বিদ্রোহীদের সাথে যোগাযোগ স্থাপন করছে। এই যে একটা মূর্খের মতো একটা আনডিপ্লোম্যাটিক কথা ডক্টর খলিল বলল, এটাতেই বোঝা যায় যে খালি কলসি বাজে বেশি। কারণ আজকে আমরা যখন ভারত পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনীকে, সান্তুল আর্মাকে এবং তার দলকে, দেশদ্রোহীদেরকে প্রশিক্ষণ দেয় এবং অস্ত্র দেয় এবং বাংলাদেশে তাদেরকে অনুপ্রবেশ করায়, তাদেরকে বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম স্বাধীন করার জন্য, আমরা কি স্বাধীন বাংলাদেশিরা আমরা কি ঘৃণা করি না তা ভারতের এই কর্মকাণ্ডকে? এবং তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। একইভাবে এই যে আরাকান আর্মিকে নিয়ে মূর্খের মতো ডক্টর খলিল আজকে এই কথা বলল, আরাকান আর্মি এই যে জিও পলিটিক্যাল জিনিসটা এতটুকুই দ্রুত পরিবর্তনশীল, যা বুঝতে হলে ডক্টর খলিলদের মাথায় সেই ব্রেইন নাই। আজকে আরাকান আর্মি যুদ্ধ করে এই পর্যন্ত দখল করেছে। পেটের খাবার আর গোলাবারুদ যখন দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত।